ওয়েলকাম স্টুডেন্টস, হায়ার সেকেন্ডারি ফিজিক্স লার্নিং এই ক্লাসে সকলকে স্বাগত। আগের দিন আমাদের দ্বিতীয় গতির ক্লাস নেওয়া হয়েছে, লাস্ট ক্লাস ছিল। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, সেটা হচ্ছে কার্য ও শক্তি। তো তার আগে জানতে চাই যে তোমরা সকলে কেমন আছো। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো পড়াশোনা বাড়িতে সকলকেই করতে হবে, সেই জন্য একটা করে ক্লাস আপলোড করা হচ্ছে। তো আজকে আমরা শুরু করব কার্য ও শক্তি এই চ্যাপ্টারের নতুন ক্লাস, লেকচার নাম্বার 1। আজ থাকছে ইন্ট্রোডাকশন, বেসিক কিছু ম্যাথমেটিক্যাল টার্মস, তার সাথে ম্যাক্সিমাম যেটা থাকছে সেটা হচ্ছে ফিজিক্যাল ডিসকাশন বা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। তো যাই হোক, আজ আমাদের ক্লাসের মধ্যে বোর্ড ওয়ার্ক যতটা থাকছে তার থেকে বেশি থাকছে বেশ কিছু বোঝানো, ডিসকাশন ইত্যাদি। তো চলো শুরু করা যাক আজ আমাদের ক্লাস। তো প্রথমে আজ আমাদের জানতে হবে কার্য কাকে বলে। ইংলিশে যদি বলি তাহলে বলতে হবে হোয়াট ইজ ওয়ার্ক ডান, কৃতকার্য। দেখো, আমরা সাধারণভাবে জানি শক্তি বা বল যদি আমরা অ্যাপ্লাই করি, যে কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করি, বল দিই, তাহলে একটা কাজ করা হয়। কিন্তু ফিজিক্সের ভাষায় কার্য সেটা নয়। বল প্রয়োগ করলেই কার্য হবে এমন কোনো কথা নেই। ধরো একটা দেওয়ালকে আমি ঠেলার চেষ্টা করছি, অনেক বল দিচ্ছি, কিন্তু দেওয়ালটা সেখান থেকে পড়ছে, তাহলে সেটা কি কার্য হবে? নিশ্চয়ই হবে না। তো কি কি ভাবে কার্য হয়, কার্য কত রকম ভাবে করা যায়, কার্যের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, তার ইন্টারপ্রিটেশন কি, সেই সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো এবার আমরা একটু বোর্ডের দিকে চোখ রাখি, দেখা যায় যে কিভাবে অঙ্কের ভাষায় বা ফিজিক্সের ভাষায় সেগুলোকে আমরা সলভ করতে পারি। তো চলো শুরু করা যাক। একাদশ ও দ্বাদশ পদার্থবিদ্যা, কার্য ও শক্তি আজকে আমাদের অধ্যায়। আজ আমাদের লেকচার নাম্বার 1, ফার্স্ট ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস। তো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে কার্য কাকে বলে তার একটা ডেফিনেশন আমরা দেব। দেখো, কার্য কাকে বলে? বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে ধরা হয়। তার মানে দেখো, আমরা এখানে একটা পয়েন্টকে নিচ্ছি, সেটা আমি বল প্রয়োগ করছি এফ। যদি এর পজিশন S1 থেকে সরে S2 তে যায়, তবেই বলবো যে এই অ্যাপ্লাইড ফোর্স ইজ ডুইং এ ওয়ার্ক, এটা কাজ করছে। আর যদি না যায় তাহলে কোনো কার্য হবে না। তো কার্য একটি স্কেলার রাশি। কেন না? কার্যের কোনো দিক হয় না, কোনো শুধুমাত্র মানটা হয়, কোনো দিক হয় না, এবং এটা ভেক্টর যোগে কোনো নিয়ম মেনে চলে না। তাই কার্য একটা স্কেলার রাশি। এটাকে আমরা ডিফাইন করি W equals to F dot S, যেহেতু ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, তাই W is a completely scalar quantity। তো এখানে একটা চিত্র আমরা দেখেছি যে একটা ফোর্স F আমরা অ্যাপ্লাই করছি মাস M ধরে একটা বস্তুতে, যার ফলে দেখা যাচ্ছে যে সেই বলের জন্য একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট হয়েছে এই M বস্তুটা, সেটা এখান থেকে এখানে সরে গেছে। তো এদের মাঝে যদি একটা কোণ আমরা ধরে নিই, অ্যাঙ্গেল থিটা, তাহলে W equals to হচ্ছে F dot S, অর্থাৎ F and S ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। তাহলে কি হয়? F S cos theta mod F and mod S cos theta। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে ওয়ার্ক ডানের নিউমেরিক্যাল যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাব। দেখা যাক এখন এফটাকে আমরা 3 ডাইমেনশনাল ফিগার অনুযায়ী তিনটে কোঅর্ডিনেটের আকারে ভেঙে লিখছি। কিরকম না? F equals to F1i, F2j, F3k, and similarly S equals to S1i, S2j and S3k নিয়ে নিলাম। তাহলে W equals to হচ্ছে F dot S, তাহলে দেখো F1i plus F2j plus F3k and dot product with S1i plus S2j plus S3k। আমরা জানি ডট প্রোডাক্টের নিয়ম, সুতরাং আমরা এটা সলভ করি। এটা হচ্ছে F1 S1 plus F2 S2 plus F3 S3। দিস ইজ দ্য ডিরাইভড ফর্ম। এটাই হচ্ছে আমাদের কার্যের রাশিমালা। দেখে একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু যখন আমরা নিউমেরিক্যাল ভ্যালু বসাবো, হয়তো 5i 6j 7k 2i 3j
4K এরকম যখন বসাবো তখন কিন্তু বিষয়টা দেখতে অনেক সুবিধা লাগবে। আচ্ছা, তো এই যে কার্য আমরা বলছি এর একটু নিশ্চয়ই একক থাকবে, তাহলে ডাব্লিউ এর এসআই একক যদি আমরা ধরি তাহলে সেটা হচ্ছে জুল, ঠিক আছে। আর যদি আমরা সিজিএস ধরি তাহলে সেটা হচ্ছে আর। এই দুটো একক আমাদের রয়েছে, একটা জুল এবং একটা আর। এদের মধ্যে সম্পর্ক আমরা পরের দিকে আসবো, এখনই বলছি না। এখন কার্য দু রকম, একটা পজিটিভ কার্য, একটা নেগেটিভ কার্য। পজিটিভ কার্য নেগেটিভ কার্য কি দেখা যায় না, ব্যাপার হচ্ছে যে যখন দেখা যায় যে আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি এবং সেটা গতিশীল হচ্ছে, আমরা কিন্তু বহিস্থ কোনো এজেন্ট বাইরে থেকে, হয়তো একটা সাইকেল দাঁড়িয়ে ছিল, সেটাকে আমি বল দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করছি তখন গতিশীল হচ্ছে। তাহলে বাইরে থেকে যখন একটা এজেন্ট কাজ করছে তখন একটা কার্য। আবার এমন অনেক সময় হয় যে ওপর থেকে আমি একটা জিনিস এর উপর ধরে ছেড়ে দিলাম, ওপর থেকে নিচে পড়লো, তো কিছু টানলো টানলো অভিকর্ষ বল। তা অভিকর্ষ বলের জন্য সেটা নিচে পড়লো, আমার কিন্তু কোনো কার্য নাই। তাহলে এই পেনটা কিন্তু উপর থেকে ফেললে যে কার্য হচ্ছে সেটা আমার সাপেক্ষে ঋণাত্মক কার্য, আমি তো কোনো কার্যই করিনি, তাহলে ঋণাত্মক কার্য। অর্থাৎ বহিস্থ এজেন্ট দ্বারা যদি কোনো কার্য হয় সেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক কার্য। আর যদি ওই সংস্থার অভ্যন্তরে এমন কোনো ব্যাপার ঘটে যাতে করে কোনো একটা কার্য সম্পাদন হয় তাহলে সেটা ঋণাত্মক কার্য। তাহলে অভিকর্ষ প্রভাবে যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে সেই ক্ষেত্রে পৃথিবী কিন্তু ধনাত্মক কার্য, কিন্তু বহিস্থ এজেন্ট যে থাকে তার কোনো কার্য হয় না, তাই তার সাথে সেটা ঋণাত্মক কার্য। আবার যখন চুম্বক আকর্ষণ করে কোনো একটা চৌম্বক পদার্থকে তখন বহিস্থ এজেন্টের কিন্তু কোনো কার্য হয় না, কিন্তু চুম্বক একটা কার্য, সেটা কিন্তু পজিটিভ বা ধনাত্মক কার্য। তো এই হচ্ছে আমাদের ব্যাপার যে ধনাত্মক কার্য কতটা এবং ঋণাত্মক কার্য। এরপর আমরা চলে যাব যে কার্যহীন বল, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করছি বাট দ্যাট ইজ নো ওয়ার্ক, কি করে হতে পারে সেটা বাস্তব অনেক প্রয়োগ আছে যে কার্যহীন বলের অনেক অনেক উদাহরণ আছে। তার মধ্যে আমরা দুটো কেস দেখবো যে দুটো কেসের জন্য একটা বল কার্যহীন হতে পারে, ফোর্স আছে কিন্তু কোনো ওয়ার্ক নেই। দেখা যাচ্ছে কিরকম ব্যাপার কার্যহীন বল। দেখো কার্য রাশিমালা হচ্ছে যে W ইকুয়ালস টু F ডট S। তাহলে দুটো উপায়ে কৃতকার্য জিরো হতে পারে। কি হতে পারে? ইফ যদি F ইকুয়ালস টু জিরো হয়, ধরো দেয়ার ইজ নো ফোর্স, তাহলে অবশ্যই ওয়ার্ক ডান জিরো হবে। আমি ফোর্সই অ্যাপ্লাই করছি না, কার্য হবে কি করে? তাহলে W ইকুয়ালস টু জিরো। আর একটা হতে পারে F ইজ পারপেন্ডিকুলার টু S, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্সটা সরণের সাথে যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে কেন ওটা জিরো হবে? দেখো আমরা এখানে পেয়েছি F as cos theta. If theta equals to 90 degree, then cos theta equals to 0. So the term becomes to 0. আর এটা কিন্তু জিরো হয়েছে, যার ফলে এটা একটা কার্যহীন বল হবে। তাহলে বাস্তব উদাহরণ আমরা কি বলতে পারি? ধর আমি কোনো বলই অ্যাপ্লাই করলাম না, কোনো ফোর্স অ্যাপ্লাই আমি করলাম না, তাহলে অবশ্যই কার্য হবে না, একটা কার্যহীন বল। আবার দেখা যাচ্ছে যে আমি যেদিকে বল প্রয়োগ করছি তার 90 ডিগ্রি কোণে একটা কার্য হচ্ছে, সেটাও কার্যহীন বল। তাহলে এরও একটা ফিজিক্যাল একটা উদাহরণ আছে। কিরকম? ধরো তুমি সুটকেস নিয়ে পৃথিবীর উপর হেঁটে যাচ্ছ বা কোনো একটা ব্যাগ নিয়ে যাচ্ছ হাতে করে ঝুলিয়ে, সেই ক্ষেত্রে কি হয়? পৃথিবী টানছে ডাউনওয়ার্ডস, নিচের দিকে, এদিকে টানছে, আর যেটা আমি হাতে করে নিয়ে যাচ্ছি তার সরণটা হচ্ছে কি ঠিক এই লেভেলে। তাহলে এই সরণের সাথে পৃথিবীর যে টানটা সেটা কি 90 ডিগ্রি কোণ। এই ক্ষেত্রে পৃথিবী যে কার্যটা করছে, মানে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটা একটা কার্যহীন বল। অর্থাৎ এই ক্ষেত্রে পৃথিবীর দেওয়া যে আকর্ষণ বল সেটা এই বস্তুর গতির জন্য কোনোভাবেই দায়ী নয়, তাই পৃথিবী এক্ষেত্রে একটা কার্যহীন বল করছে। এটা একটা খুব ভালো বাস্তব উদাহরণ, তাই না? চলো এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি। এটা হচ্ছে একটা লেখচিত্র করা হয়েছে, প্লিজ ফোকাস টু দিস ফিগার। এই লেখচিত্রের ক্ষেত্রে F0 হচ্ছে এটা একটা বলের দিক, F0 অ্যাক্সিস, আর এটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্টের অ্যাক্সিস। এখন দেখা যাচ্ছে যখন আমরা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করছি F0,
there is a certain value all over the graph এখানে সব জায়গাতেই কিন্তু একটা নির্দিষ্ট করে ভ্যালু কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ f0 এখানেও যা হবে এখানেও তো হবে সব জায়গাতে একটাই এই ক্ষেত্রে সরলটা কি হচ্ছে একদম স্ট্রেট লাইন বরাবর হচ্ছে নির্দিষ্ট সরল নির্দিষ্ট ফোর্স নির্দিষ্ট সরল এখন f যদি আমি এই ভাবে বাড়াতে থাকি এখানে একটা f1 ভ্যালু f2 ভ্যালু এরকম যদি অনেকগুলো ভ্যালু বাড়াতে থাকি তখন সেই অনুযায়ী s করেসপন্ডিং s ও কিন্তু চেঞ্জ করে গেছে ঠিক তেমনি আবার একটা f3 যদি বল দিই সেই ক্ষেত্রে এরকম ভাবে যাচ্ছে অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স যদি চেঞ্জ করে তাহলে সেই ক্ষেত্রে সরণটাও কিন্তু পরিবর্তন হবে এখন এই কৃতকার্য w আমি লেখচিত্রতে কি করে মাপ মানে বের করব w f x তাহলে এই যে একটা ক্লোজড পাথ বা লুপ আমরা পাচ্ছি যদি এর ক্ষেত্রফল বার করতে পারি তাহলেই কিন্তু আমরা এই কৃতকার্য পেয়ে যাবো তাহলে দেখো ফার্স্ট কেস যদি 1 নাম্বার বলি এটা যদি 2 নাম্বার বলি এটা যদি 3 নাম্বার বলি তাহলে 1 নম্বরের জন্য দেখো ACPO ক্ষেত্রফল তাই তো এরিয়া অফ ACPO এই পোরশনের এরিয়াটা যদি বার করতে পারি তাহলে সেটা কৃতকার্য হবে F1 এর জন্য হচ্ছে W1 পাবো 2 নম্বরের ক্ষেত্রে এরিয়া অফ এই জিনিসটা ABPO এই ক্ষেত্রে F0 and S0 that is equal to W0 আর 3 নাম্বার হচ্ছে ADPO এরিয়া অফ ADPO এই ক্ষেত্রে F3 S3 and W3 তো এই এরিয়াগুলো যদি আমরা বার করতে পারি ক্ষেত্রফলগুলো তাহলে সেখান থেকে আমরা W কে ক্যালকুলেট করতে পারবো এরিয়া কি করে বার করা যায় আমি পরের ফিগারে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে সরণ অক্ষ বা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস আর এটা হচ্ছে ফোর্স অ্যাক্সিস অ্যাপ্লাইড ফোর্স এটাকে আমরা fx দ্বারা ডিনোট করছি আর এটাকে আমরা x দ্বারা ডিনোট করছি এখন এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে এই যে কার্ভটা আমাদের রয়েছে এটা যে সরণটা কিভাবে হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করছি তো এটা একটা সার্টেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে xi and xf মানে ইনিশিয়াল পজিশন অফ x and the final position of x তো এই জায়গায় ক্ষেত্রফল যদি আমরা বার করতে চাই তাহলে কি ঘটনাটা ঘটবে এটাকে আমরা বেশ কতগুলো ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিচ্ছি এরকম ছোট ছোট এবং এই নিচেকার একটা অংশের প্রস্থটাকে আমরা নিচ্ছি ডেল x যেটা এখানে লেখা রয়েছে আর fx এই ছোট পজিশনের জন্য কনস্ট্যান্ট ছোট একটা যে সেগমেন্ট তার জন্য এটা fx নিচ্ছি তাহলে দেখো এইগুলো যদি পর পর গুণ করে করে যোগ করি যে f1 ডেল x ঠিক আছে f2 ডেল x এর আমরা ডট করে যদি fn ডেল x লিখে নিই সবগুলো ছোট ছোট করে নিই তাহলে দেখা যাচ্ছে যে এইগুলো গুণ করে যদি আমি যোগ করি অবশ্যই এই পুরো জায়গায় ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব আর এই ছোট ছোট সামান্য যে অংশগুলো বাদ যাচ্ছে লিমিটিং পজিশনে যখন করব অর্থাৎ যখন ধরে নেব যে এই সেগমেন্টগুলো প্রায় টেন্ডস টু ইনফাইনাইট অসংখ্য ভাবে আমরা এগুলোকে নিচ্ছি তখন এই গ্যাপটা টেন্ডস টু জিরো হয়ে যাবে অর্থাৎ এই বাদের পরিমাণটা খুবই নগণ্য হয়ে যাবে তাই আলটিমেটলি ফর্মটা আমরা পাবো w ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ xi থেকে xf এই জায়গার মধ্যে ক্ষেত্রফল বার করা হচ্ছে ইন্টিগ্রেশন যেটা তোমরা ম্যাথমেটিক্সে পেয়েছো xi থেকে xf fx ডট ডেল x মানে f হচ্ছে বল আর ডেল x হচ্ছে সেই পরিমাণ সরণ বা ডিসপ্লেসমেন্ট তাহলে এই যে ফর্মটা আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশনের আকারে এইটাকে যদি আমরা সলভ করতে পারি তাহলেই কিন্তু এই কৃতকার্যটা পেয়ে যাবো কিরকম ব্যাপার দেখো আমি একটু বুঝিয়ে দিই ধরো w ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এটা আমি ধরে নিচ্ছি 0 আর এটা ধরে নিলাম ধরো 10 এই ইন্টিগ্রেশন অফ 0 টু 10 এখন এই fx এর যে রাশিমালা সেটা হল দেখা যাচ্ছে যে 3i প্লাস 4j প্লাস 5k এরকম একটা আছে আর তার সাথে যেটা ডেল x রয়েছে সেটা ধরো দেখা যাচ্ছে যে i প্লাস j প্লাস এরকম অর্ডার আছে এই গুণ করবে তারপরে ইন্টিগ্রেশন করবে dx এবার x টার্ম যদি এখানে না থাকে তাহলে এটা তার দরকার নেই ডাইরেক্ট গুণ করতে কিন্তু খুশি থাকবে আর যদি সম্পূর্ণ এটা একটা ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশন অফ একটা লিমিট a টেন্ডস টু b fx into dx এইটা করলেই w বেরিয়ে যাবে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো করানো হবে
কার্য এবং শক্তি চ্যাপ্টার থেকে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করানো হবে তখন এই ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করতে পারো। আর যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ে সেগুলো সাধারণত ইন্টিগ্রেশন খুব কম আকারে আসে, বেশিরভাগ ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালু বা ভেক্টরসগুলো দেওয়া থাকে, সেগুলোকে সাধারণত ডট প্রোডাক্ট করেই আমরা সেগুলো করতে পারি। আর যদি একটু ভালোভাবে একটু হার্ডার প্রবলেমসগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অঙ্কের সাহায্যে ইন্টিগ্রেশন করতে হবে, তারপর লিমিট বসাতে হবে, প্রথমকার লিমিট, ফার্স্ট লিমিট অ্যান্ড লাস্ট লিমিট এগুলো বসিয়ে দেবে, তো সেখান থেকে হয়ে যাবে। যাই হোক, ম্যাথমেটিক্স ইজ নট ভেরি হার্ডার সাবজেক্ট, এটা পারা যাবে। ফিজিক্সটাকে ভালো করে শিখতে হবে, কারণ ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো যাই হোক, এই ছিল আজ আমাদের বিষয়বস্তু। আশা করি তোমরা সকলেই এই বিষয়টাকে বুঝতে পেরেছো। আর যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে ম্যাথমেটিক্যাল বা ফিজিক্যাল ব্যাপারে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো এবং বাকিদের বলো সাবস্ক্রাইব করতে, কারণ সাবস্ক্রাইবার বেশি হলে চ্যানেলটাকে আরও বেশি করে নিয়ে যেতে ভালো লাগবে, আমার উৎসাহটাও বাড়বে। এবং প্লিজ তোমরা সকলে রেসপন্স করো। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের পরের এপিসোডে।